নমস্তে ফ্রেন্ডস। পানিহাটিতে জনসংযোগ যাত্রার সময় অভয়ার মায়ের ওপর শারীরিক আক্রমণ হয়েছে। একজন মা হিসেবে, একজন মহিলা হিসেবে এবং সর্বোপরি একজন সামাজিক ব্যক্তি হিসেবে এই বিষয়ে মুখ বন্ধ রাখলে অন্যায় হবে। ফলে দুটি কথা বলতেই হবে এ বিষয়ে। এই যে অভয়ার মায়ের ওপর এদের এতটা রাগ, এটা ঠিক কেন? তিনি তো কোনো অপরাধ করেননি। যেমন ধরুন গিয়ে গত দুদিন ধরে যাদবপুর বিধানসভার প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে আমি যাচ্ছি। আমার প্রতি সেই নির্দেশ এসেছে, ফলে সেই নির্দেশ আমি পালন করছি। এবং সেই যাদবপুর বিধানসভার প্রচারে গিয়েও কিন্তু আমি এই প্রশ্নই তুলেছি যে তমন্নার মা যদি সিপিএমের প্রার্থী হতে পারেন, তাহলে চন্দন দাসের স্ত্রী কেন সিপিএমের প্রার্থী হতে পারলেন না? সিপিএম চন্দন দাসের কমরেড চন্দন দাসের স্ত্রীকে কেন সিপিএম প্রার্থী করলো না, যেখানে তমন্নার মাকে তারা প্রার্থী করলো? এই প্রশ্ন আমি তুলেছি যাদবপুরের বিধানসভার প্রচারে গিয়ে, যাদবপুর বিধানসভার সর্বরীদির প্রচারে গিয়ে। এবার ধরুন গিয়ে এই প্রশ্নটাও তুলছি যে অভয়ার মা যেখানে বিজেপির প্রার্থী হয়েছেন, সেখানেই বা তৃণমূল এবং সিপিএম উভয়েরই কেন এত ক্রোধ? অভয়ার মা বিজেপির প্রার্থী হওয়াতে তাদের কেন এত ক্রোধ? আমরা দেখলাম যে তৃণমূলের আইসিডিএস আশা কর্মীদের মধ্যে একজন ভদ্রমহিলা, তিনি আক্রমণ করছেন এবং এক উগ্র মূর্তি ধারণ করেছেন। ওভাবে যে কোনো মানুষকে আক্রমণ করা যায় রাস্তায়, সেটাই আমার জানা ছিল না। দেখলাম যে মূর্তি ধারণ করেছেন। এখন আশা কর্মী মানেই কিন্তু তারা মূলত তৃণমূলেরই লোক হবেন, কারণ আশা কর্মীদের যিনি লিডার ইসমত আরা খাতুন, যদি আমার ঠিকঠাক নামটা মনে পড়ে, যদি ভুলও করি মাপ করে দেবেন, কিন্তু মোট কথা এরকমই একটা নাম, ইসমত খাতুন, এটুকুনি মনে পড়ছে। তিনি কিন্তু এসইউসিআই এর নেত্রী, অর্থাৎ তৃণমূলেরই লোক, এবং তাঁরই মানে অধীনস্থ, যে মানে তিনিই নেত্রী, ফলে আশা কর্মীরা মূলত তৃণমূলপন্থী, এটাই ধরে নিতে হবে। কিন্তু তৎসত্ত্বেও এটা আমি বিশ্বাসই করি না যে সমস্ত আশাকর্মী তৃণমূলপন্থী, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, ওনাদেরকে মাটিতে নেমে কাজ করতে হয়, সুতরাং ওনাদেরকে তৃণমূলের সঙ্গেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। এটা না করে ওনাদের কোনো উপায় নেই, কারণ তাহলে ওনারা নিজেরাই বাঁচতে পারবেন না, সেটা তো অবশ্যই। সুতরাং কিন্তু তার মানে আবার এটাও নয় যে তাঁরা ওইভাবে আক্রমণ করবেন আর একজন মহিলাকে, বা শুধু মহিলাই বা বলছি কেন, কোনো পুরুষকেই বা আক্রমণ করবেন কেন? কেউই বা কাউকে আক্রমণ করবে কেন? এটা একটা প্রশ্ন। তো অভয়ার মাকে আক্রান্ত হতে হয়েছে, কিন্তু কেন বলুন তো অভয়ার মা আসলে আক্রান্ত হলেন? কিসের, কেন এত রাগ? তমন্নার মা যদি প্রার্থী হতে পারেন, অভয়ার মা কেন প্রার্থী হতে পারবেন না? এটা তো একটা প্রশ্ন। কিন্তু এর উত্তরটার মধ্যেই আদতে আছে একটা ভীষণ ভীষণ, আমরা কিন্তু সেই মহাভারতের একটা ইঙ্গিত পাচ্ছি। একটা মহাভারত, আমাদের মহাকাব্য থেকে আমরা এর একটা উত্তর, হয়তো একটা উত্তরের সন্ধান আবছা আবছা যেন পাচ্ছি। মহাভারত যুদ্ধের ইমিডিয়েট কজ হয়েছিল দেবী দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনাটি। অভয়ার মৃত্যু, অভয়াকে যেভাবে হত্যা করা হয়েছে, তাতে এই ক্রিমিনাল ইকোসিস্টেম এক্সপেক্ট করেছিল যে অভয়ার মা বাবা এবং মানুষ তা নিয়ে লজ্জায় কুণ্ঠিত হয়ে থাকবে। একজন মহিলাকে যদি হত্যা করা হয় এবং তার উপর যৌন অত্যাচার চালানো হয়, তাহলে ধরে নেওয়া হয় যে তা নিয়ে মানুষ কুণ্ঠিত থাকবে বেশি, ভয়ে থাকবে বেশি,
প্রতিবাদ করবার কথা অতটা ভাববে না, কিন্তু তারা এটা ভাবেননি যে কোনো মানুষকে যদি এইটা করতে গিয়ে একেবারে নিঃস্ব করে দেওয়া হয়, তখন তাদের সেই নিঃস্বতাটাই কিন্তু তাদের জন্য এক অফুরন্ত শক্তিতে পরিণত হয়, যেটা কিন্তু বর্তমানে অভয়ার মায়ের কেস। অভয়ার মা বাবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, অভয়া নিজেও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। তাদের হারানোর বিশেষ একটা কিছু ছিল না। তারা তাদের মেয়েকে বড় করেছিলেন অনেক আশা নিয়ে, তাদের সমস্ত আশার নয়নের মণি হিসেবে মেয়েকে তৈরি করেছিলেন, এবং মেয়েটিও কিন্তু তাদের প্রত্যাশা মতোই তার পারফরমেন্স রেখেছে, লেখাপড়া ভালোভাবে করেছে, ডাক্তারও হয়েছে এবং আরজি করে পোস্ট গ্র্যাজুয়েশন করছিল। সে তার ক্যারিয়ারকে, পোস্ট গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ার, মানে সে তার ক্যারিয়ারকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার মুখে দাঁড়িয়েছিল। এমন একটি সময়ে এই দম্পতির একমাত্র সম্বল যেটা, সেটা যদি আপনি কেড়ে নেন, তখন চান্স থাকে খুবই বেশি যে এই নিঃসম্বল মানুষেরা তখনই কিন্তু রুখে দাঁড়ায় এবং কোণঠাসা হয়ে গেলে বেড়াল লাফ দেয়। অভয়ার মার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। তিনি কিছুতেই মানতে পারেননি তার মেয়ের ওই দুর্গতি, ওই পরিণতি, ফলে তিনি চুলে চিরুনি ছোঁয়াননি। একটা প্রতিজ্ঞা নিয়েছেন। আমাদের রাজ্যে বহু মানুষ এমন প্রতিজ্ঞা নিয়ে রেখেছেন যে এমনও একজন মানুষ আছেন যিনি পায়ে চটি পড়েন না। যেদিন এই ভয়ঙ্কর তৃণমূল শাসনের অবসান ঘটবে সেদিন পায়ে চটি দেবেন, এই প্রতিজ্ঞা। তো এই সংকল্প, অভয়ার মায়েরও সেই সংকল্প। আমার মেয়েকে যারা ওইভাবে মারলো, কারণ সত্যি তো মেয়েটা তো কিছুই করেনি, তার তো কোনো অপরাধ নেই, তাহলে তাকে ওইভাবে মরতে হলো কেন? অর্থাৎ সে কিন্তু একটা কজ। আমি কিন্তু বারংবার বলছি যে অভয়া কিন্তু হুতাত্মা, সে কিন্তু শহীদ। একটা বিরাট ক্রিমিনাল ইকোসিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই তাকে মরতে হয়েছে। একটা ভয়ঙ্কর ক্রাইম, মানে ক্রাইম যে কত কত গভীর সেটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। যাই হোক, সেসব নিয়ে কথা বলতে আমি চাই না। কি ব্যাপার, কোন ক্রাইম, কেন, কবে থেকে তার শুরু, সে সমস্ত নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমি বক্তব্য রাখতেই চাই না কোনো। কিন্তু অভয়া তার শিকার হলো। অভয়া হয়তো এমন একটা কিছু জানতে পেরে গিয়েছিল যার মূল্য তাকে দিতে হলো, অনেককেই মূল্য দিতে হচ্ছে। অভয়ার মৃত্যুর পর আরজি করের অন্তত আরো 3 জন ডাক্তারবাবু কিন্তু মারা গিয়েছেন, এবং তার মধ্যে একজন মহিলা যাকে মৃত অবস্থায় অন্য ঘরে পাওয়া গিয়েছে। একজন ডাক্তারবাবু, যতদূর নাম মনে পড়ছে দীপ্র ভট্টাচার্য, তিনি সুইসাইড করেছেন। তো এই যে এতজন ডাক্তারবাবুরা, আরজি করে ডাক্তারবাবুরা যে মারা যাচ্ছেন, সুইসাইড করছেন, কোন প্রেশারটা তারা নিতে পারছেন না সেটা কিন্তু আমরা জানি না। মানে আমরা জানি না বলাটা ভুল, আমরা জানি যে কোন প্রেশারটা তারা নিতে পারছেন না, কোন চরম নারকীয় অবস্থাটা তারা নিতে পারছেন না। হাসপাতালের পরিস্থিতি কতটা নারকীয় হয়ে উঠেছে সেটা যারা হাসপাতাল সংশ্লিষ্ট বিষয়টা জানেন তারাই বুঝতে পারবেন। তো অভয়ার মৃত্যু একটা কোনো মৃত্যু হিসেবে কোনো একটা সেক্লুডেড ঘটনা নয়। শুধু মৃত্যুর দিকে যদি আমরা তাকাই, তাহলে অভয়ার মৃত্যু কোনো সেক্লুডেড ঘটনা নয়। আরজি করের অজস্র ডাক্তারবাবুরা সেই সিপিএম জমানা থেকে কিন্তু মারা যাচ্ছেন এরকম স্টুডেন্ট অবস্থায়। সুইসাইড বলে চালিয়ে দেওয়া হচ্ছে, সিআইডি আসছে, তদন্ত করছে, তদন্তে কিন্তু কোনো ফল মিলছে না। অনেক ইয়াং ডক্টররা মারা গিয়েছেন, হাউস স্টাফ মারা গিয়েছেন, জুনিয়র ডক্টর মারা গিয়েছেন, আগেও সিপিএমের সময়ও মারা গিয়েছেন, এখন অভয়ার মৃত্যুর পরেও মারা গিয়েছেন ডাক্তারবাবুরা, এবং সেই আরজি করের ডাক্তারবাবুরা। অর্থাৎ সেখানকার ক্রাইম র্যাকেটটা একটা মারাত্মক ক্রাইম র্যাকেট, যারা সেটা নিতে পারছেন না,
তাঁরাই শিকার হচ্ছেন। কিন্তু অভয়া, তাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তারপর তার হত্যার প্রমাণ লোপাটের জন্য যেভাবে গোটা পশ্চিমবঙ্গ সরকার, গোটা মেশিনারি, গোটা গ্লোবাল লেফট লবি, আমি গ্লোবালি বলবো কারণ যত বামপন্থী উকিল আছে সবাই নেমে গিয়েছিল সুপ্রিম কোর্ট এবং ক্যালকাটা হাইকোর্টে, কিসের জন্য না, টু কভার আপ। পশ্চিমবঙ্গ সরকার যেমন কভার আপ করেছে, সেরকম সমস্ত বামপন্থী উকিলেরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বৃন্দা গ্রোভার, ইন্দিরা জয়সিং, করুণা নন্দী, মানিকা গুরুস্বামী, কমপ্লিট লবি, কপিল সিব্বল, কমপ্লিট লবি নেমে গেল কি করে এটাকে ধামাচাপা দিয়ে দেওয়া যায়। সুতরাং যখনই সেই ঘটনাটা ঘটল, তখনই তাঁরা এটা বুঝতে পারলেন না যে একজন নিঃস্ব মাকে যদি আপনি নিঃস্ব করে দেন, তখন যে মাতৃশক্তির স্ফুরণ তার ভেতর থেকে হয়। মা কখন কালিকা রূপ ধারণ করেছিলেন? যখন তাঁর কোনো ইনহিবিশন আর ছিল না, যখন তিনি সম্পূর্ণ ধ্বংসন্মত্তা, তাঁরই সৃষ্টি তিনি পুরোটা শেষ করে ফেলবেন, তখনই মা কালিকা রূপ ধারণ করেছিলেন। আমরা কিন্তু ভুলে যেতে পারি না, কোনো মাকে কখনো এইরকমভাবে কোণঠাসা করতে নেই। তো সেই টাইম দেবী দ্রৌপদীকেও যখন ওই অনাচারটা করা হয়েছিল, বস্ত্রহরণ, ওইভাবে তাকে অপমান করা হয়েছিল, তারপর কিন্তু তারই ফল কিন্তু মহাভারত যুদ্ধ। সুতরাং একটা ঘুমন্ত বাঙালি, যারা এতদিন ধরে সেই মার্কসিজমের ডোজ খেয়ে খেয়ে তারা সেই একেবারে ধুঁকছে, স্লো পয়জনড হয়ে গিয়েছে, সেই স্লো পয়জনড বাঙালিকেও কিন্তু এই একটা অভয়ার মৃত্যু কিন্তু সেই স্লো পয়জনড বাঙালিকে পর্যন্ত জাগিয়ে তুলছে। অভয়ার মা যে ঘুরে দাঁড়িয়ে বিচার চাইছেন, এইটা বামপন্থী লবি এবং তৃণমূল অবশ্যই বামপন্থী লবির অংশ। এই গোটা বামপন্থী লবি তৃণমূল এবং সিপিএম, তারা কেউই সেটা মানতে পারছে না। কারণ তারা ভাবছে যে তোমার মেয়েকে আমরা ধর্ষণ করে মেরেছি, তাহলে তোমার তো মাথা নিচু করে থাকার কথা লজ্জায়। তুমি আবার বিচার চাওয়ার তোমার ধাসটা মোটা হয় কি করে? তুমি কত বড় নির্লজ্জ মহিলা! তোমার মেয়েকে সবাই মিলে ধর্ষণ করেছে আর তুমি ড্যাং ড্যাং করে রাস্তায় বেরিয়ে পড়লে বিচার চাইতে। তোমার লজ্জা নেই? স্টিগমাটাইজ করার চেষ্টা করা অভয়াকে, কিন্তু আমার বক্তব্য যেটা খুব স্পষ্ট, অভয়াকে তো ধর্ষণ করা তো আদত উদ্দেশ্য ছিলই না। হত্যাকারীদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা, কিন্তু যেহেতু সে মহিলা, সেহেতু সেই হেতুই তাকে কিন্তু অন্যভাবেও তার উপর যৌন অত্যাচারও করা হয়েছে, ছাড়া হয়নি তাকে। এবং কে বলতে পারে সে সমস্ত ভিডিও তারা করেছে কিনা? ডার্ক ওয়েবে এই সমস্ত বিক্রি হয়, আমার আন্দাজ, আমি জানি না, বলতে পারবো না, কারণ আমি সুপ্রিম কোর্টের শুনানি শুনেছি। এরকম হয়ে থাকলেও আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। সুতরাং এইভাবে যখন আপনি কোনো মানুষকে, নিঃসম্বল মানুষকে যখন একেবারে নিঃসম্বল করে দেন, তখনই কিন্তু জেগে ওঠে তার ভেতরের মাতৃশক্তি, এবং সেই মাতৃশক্তি কিন্তু ধ্বংসন্মত্তা। তিনি কিন্তু সৃষ্টিশীলা মাতৃশক্তি নন। অভয়ার মাকে সেই চ্যালেঞ্জটাই করা হয়েছে, এবং তিনি থামবেন না, কারণ তার মেয়ে ধর্ষিতা হয়েছে বলে তার স্টিগমাটাইজড হয়ে থাকবার কোনো কারণ নেই। ধর্ষণ কি? যৌনাঙ্গগুলো তো জাস্ট অন্য অঙ্গ, হাতের মতন, হাত কেটে দেওয়া যা, আমার মতে ধর্ষণ ব্যাপারটা একই। সেইটা যেদিন মানুষ বুঝতে পারবে, সেদিন কিন্তু মানুষকে আর ধর্ষণের দ্বারা স্টিগমাটাইজ করা যাবে না। তখন জন্তু জানোয়ারেরা কি করবে? যদি মানুষের মনের ভেতর থেকে এই ট্যাবুটা চলে যায়, যে আমার পা কামড়ে কুকুর যদি পায়ে কামড় দেয় বা হাতে কামড় দেয়, সেটা যেরকম,
একই ব্যাপার হলো যদি সে আমাকে ধর্ষণের অ্যাটেম্প্ট করে, যদি এই রকম একটা ভাবনা মানুষের মনের মধ্যে ছেয়ে যায়, ট্যাবু যদি চলে যায়, তখন জন্তু জানোয়াররা কি করবে? এবং অভয়ার মা একদম ঠিক করেছেন, তিনি রুখে দাঁড়িয়েছেন, তিনি বিচার চাইছেন, এবং এই স্পিরিটটাকেই কিন্তু সবচাইতে বেশি ভয় পায় বামপন্থীরা। সুতরাং এটাই আদত কারণ যে অভয়ার মা আক্রান্ত হচ্ছেন, এবং এটাই কিন্তু একটা প্রতীক বাঙালির পুনর্জাগরণের। অভয়ার মা কিন্তু এই মুহূর্তে বাঙালি পুনর্জাগরণের প্রতীক। একটা মার্কসিজমের হেভি ডোজ 1941 সাল থেকে শুরু হয়েছে। মার্কসিজমের হেভি ডোজ বাঙালিকে গেলানো হচ্ছে, গিলিয়ে স্লো পয়জন করে একটা বিকৃত মানসিকতার জাতিতে পরিণত করা হয়েছে বাঙালিকে। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের প্রতি এই ট্রিটমেন্ট হয়নি, অন্য কোনো রাজ্যকে মার্কসিস্টদের হাতে এইভাবে তুলে দেওয়া হয়নি। কিন্তু নেহেরুর কংগ্রেস খুব পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে মার্কসিস্টদের হাতে তুলে দিয়েছিল, এবং যার ফলে বাঙালি কিন্তু এই বিকৃত একটা চিন্তা, বিকৃত চিন্তন, বিকৃত মনন, কিন্তু তার থেকে যে পুনর্জাগরণের যে আভাসটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা দেখতে পাচ্ছি অভয়ার মার মধ্যে। এটুকুই বলার ছিল।